উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনার কাছে নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাকে টেনে নিয়ে যাবে জীবনের গভীরতম রহস্যের দিকে। এই গল্পে আছে এক অদ্ভুত মানুষ যার অতীত ঢাকা পড়েছে রহস্যের ধোঁয়ায়। তার জীবন এক অমীমাংসিত ধাঁধা, যেখানে উত্তরগুলো লুকিয়ে আছে অমরত্বের স্বরে। কিন্তু এই সুর কি সত্যিই অমরত্ব আনতে পারে, নাকি এটি শুধু এক ধ্বংসের পথচিহ্ন? প্রতিটি ছন্দে বাধা আছে প্রশ্নের করা, যার উত্তর পেতে আপনাকে ডুবতে হবে এক গভীর অন্ধকারে। তাহলে শুনুন সেই অদ্ভুত রহস্যের কাহিনী, শুনুন সেই সুরের গল্প যা চিরকাল বেজে চলেছে জীবন আর মৃত্যুর মাঝখানে। আর আজকের গল্পের নাম অমরত্বের স্বর। গল্পটি লিখেছেন এস.কে. শাফিন হোসেন। তাহলে গভীর রহস্যের পথে এগিয়ে চলুন আর ডুব দিন অমরত্বের স্বরে। হ্যালো লিসেনার্স, রাতের ঘড়ি বলছে 11টা, আর আমি আরজে শশী আপনাদের নিয়ে যাচ্ছি এক অদ্ভুত জগতের দরজায়। এই জগতের বাস্তব আর অলৌকিকতা একসাথে হাত ধরে হাঁটে। আপনারা শুনছেন অলৌকিক আড্ডা, শুধুমাত্র রেডিও মিস্টিকা 99 FM। আজকে রাতের গল্প অন্যরকম। আজ আমরা আলোচনার জন্য নিয়ে এসেছি এমন একজনকে যার ক্ষমতা শুনলে আপনি চমকে যাবেন। আচ্ছা, কেউ কি কুকুরের ভাষা বুঝতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমাদের সাথে আছে রেহান আরকান্ত, যিনি কুকুরের ভাষা বোঝেন। সো রেহান আরকান্ত, ওয়েলকাম টু অলৌকিক আড্ডা। আমাদের শ্রোতাদের আগে একটু পরিচয় দিন। আপনি কোথা থেকে এসেছেন আর এই অসাধারণ ক্ষমতা শুরুটা কিভাবে হলো? জি, ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ শ্রোতাদেরও। আমার নাম রেহান আরকান্ত। আমি মাদারীপুরের ছোট এক গ্রাম থেকে এসেছি। ছোটবেলা থেকেই কুকুর আমার জীবনের বড় একটা অংশ ছিল। অন্যদের কাছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ যতটা এলোমেলো লাগতো, আমার কাছে সেগুলো যেন অর্থপূর্ণ মেসেজ মনে হতো। প্রথম দিকে আমি শুধু কৌতূহলী ছিলাম, কিন্তু পরে বুঝতে পারি যে কুকুরা শুধু শব্দ নয়, তাদের শারীরিক ভঙ্গিমা, কান ঝাঁকানো বা লেজ নাড়ানোর মাধ্যমেও তারা গল্প বলে। তো কুকুরের এই ভাষা বোঝা, এটা কি আপনি আস্তে আস্তে শিখেছেন, নাকি কোনো বিশেষ ঘটনা ছিল যা আপনাকে এইদিকে নিয়ে গিয়েছে? না, ছোটবেলা থেকেই আমি লক্ষ্য করতাম। একবার গ্রামের পথের ধারে এক কুকুর বারবার অদ্ভুতভাবে লেজ নাড়ছিল। গলা দিয়ে একরকম হালকা গর্জন তুলছিল। আমি বলেছিলাম, আশেপাশে মনে হয় কিছু বিপদ আছে। আমার কথায় সবাই প্রথমে হাসলো, কিন্তু কিছুক্ষণ পরেই ওই জায়গাটায় সত্যিই একটা বিষাক্ত সাপ পাওয়া গেল। এরপর থেকে মানুষ আমাকে আর মজা হিসেবে নেয়নি। তারা বুঝতে পারলো আমার এই বোঝাটা আসলে সত্যি। আমি যে কুকুরের ভাষাটা বুঝি, এটা সত্যি আর কি। এমন ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে। ওয়াও, বাট টেল মি সামথিং রিহান, এই ক্ষমতা কি আপনাকে কখনো ভয় পাইয়ে দিয়েছে? অনেকবার। কুকুরেরা শুধু আনন্দের খবর দেয় না, বিপদের আগাম বার্তাও কিন্তু দেয়। একবার রাতের বেলা আমাদের পাড়া থেকে এক কুকুরের অস্বাভাবিক চিৎকার শুনি, অনেক অস্বাভাবিক। আমি বের হয়ে দেখি যে একটি বাড়ির সামনে কুকুরটা ঘেউ ঘেউ করছে আর পা দিয়ে মাটি করছে। তো আমি বাড়ির আশেপাশের লোকজনদেরকে ডাকি। তারা তখন মাটির নিচে একটি গর্তে পুঁতে থাকা বিষাক্ত গ্যাস সিলিন্ডার খুঁজে পায়, যা বিস্ফোরকের একটা ঝুঁকিতে ছিল। কুকুরটি আসলে আমাদের তখন প্রাণ বাঁচিয়েছিল। তবে সব সময় এমন গল্প আসলে সুখের হয় না। কুকুরের চোখে যখন কোনো ভয়ানক দৃশ্যের প্রতিচ্ছবি দেখি, তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। লিসেনার্স, আই হোপ আপনারা অনুভব করতে পারছেন রেহান আরকান্দের জীবনের অনন্য এই গল্পগুলো।
স্টে উইথ আস বিকজ এরপর আমরা শুনবো কিছু স্পাইন চিলিং ঘটনা। দিস ইজ অলৌকিক আড্ডা অনলি অন রেডিও মিস্টিকা 99 FM। রাত 11টা বাজে। রেডিও স্টেশনের বাতাসে মিশে আছে এক ধরনের রহস্যময় চাপ। স্টুডিওর ছোট ঘরটায় আলো কম, শুধু মিক্সিং কনসোলের লাল সবুজ আলো টিম টিম করছে। আরজে শশী এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া কফি টেনে নেয়। সামনে রাখা স্ক্রিনে ভেসে ওঠে একের পর এক ইমেইল। শশীকে সবাই চেনে তার বিশেষ প্রোগ্রাম অলৌকিক আড্ডায়ের জন্য। এই শোটা যেন তার নিজের এক ব্যক্তিগত মিশন। প্রতি সপ্তাহে সে এমন একজন মানুষের গল্প নিয়ে আসে যাকে নিয়ে গুজব ছড়িয়েছে। কেউ বলে সে ভবিষ্যৎ দেখতে পারে, কেউ বলে সে মৃতদের আত্মার সঙ্গে কথা বলে। শোটা শুনলে মনে হবে যেন ভূতের গল্পের বই থেকে তুলে আনা কোনো চরিত্র। কিন্তু শশীর কাছে এটি শুধু গল্প নয়, কারণ সে নিজেই তার প্রতিটি অতিথির সত্য যাচাই করে। তার ইমেল বক্সে প্রতিদিনই আসে এমন শত শত গল্প। কেউ বলে, আমার পাশের বাড়ির আন্টি একবার জিন তাড়িয়েছিলেন। আবার কেউ দাবি করে, আমার এক চাচা অন্ধ হয়েও মানুষের কণ্ঠ শুনে বলে দিতে পারেন তারা কি লুকিয়ে রেখেছে। বেশিরভাগই আজগুবি, কিন্তু কিছু কিছু মেইল তার মনে কৌতূহল জাগায়, যেমন আজকের মেইলটা। আরজে শশী, আমার নাম রুবেল, আমি ময়মনসিংহ থেকে লিখছি। আমার এলাকার এক লোক আছেন যিনি মাটির গন্ধ শুকে বলে দিতে পারেন কোথায় লুকানো সোনা আছে। কেউ বিশ্বাস করে না, কিন্তু গত মাসে তার কথা মতো খুঁড়ে একজন ব্যবসায়ী সত্যি পুরনো মুদ্রা পেয়েছেন। আপনি যদি চান তার সাথে দেখা করতে পারেন। শশী মেইলটা পড়ে চেয়ারে হেলান দিল। এমন অনেক দাবি সে শুনেছে, কিন্তু রুবেলের কথায় একটা আলাদা টান ছিল। সত্যিই কি এমন কিছু সম্ভব? রাতের ঢাকার শহর, একাকী পথিক শশী। স্টুডিও থেকে বেরিয়ে রাতের হাওয়ায় মিশে গেল আরজে শশী। ধানমন্ডির রাস্তার তখন রাতের 12টা। বাতাস ঠান্ডা, কিন্তু তার ভেতরটা উত্তেজনায় উষ্ণ। শো শেষ হতে ইনবক্স ভরে উঠেছে প্রশংসায়। মানুষ তার কণ্ঠের জাদু, তার গল্পের বাঁধুনি নিয়ে মুগ্ধ। শশীর ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। কিন্তু আজ রাত শেষ হওয়ার নয়। তার ছোটবেলা বন্ধুদের সঙ্গে একটা লেট নাইট পার্টি আছে উত্তরায়। প্রিয় আর অপ্রিয় সব মুখ থাকবে সেখানে। পুরনো স্মৃতি, স্কুলের দিনগুলোর গল্প আর হাসি ঠাট্টার ফাঁকে তার এই শোয়ের প্রচারণা করা যাবে। উত্তেজনায় বুক ধুকপুক করতে লাগলো। সিএনজি উঠে ধীরে ধীরে রওনা দিল উত্তরাতে। রাস্তায় যেতে যেতে ফোন বের করে ইনবক্স আর মেইল চেক করতে লাগলো। একের পর এক সাধারণ মেইল স্ক্রল করতে করতে হঠাৎ তার চোখ আটকে গেল এক অদ্ভুত মেইলে। সাধারণত ইমেলগুলো আসে বাংলাতে, না হয় ইংরেজিতে। এটার ভাষা বাংলা বা ইংরেজি নয়, বরং এক ধরনের গাণিতিক কোডের মতো। অদ্ভুত, যেন এলোমেলো সংখ্যা আর চিহ্ন দিয়ে লেখা কিছু। শশী প্রথমে ভেবেছিল কোনো স্প্যাম মেইল হবে, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তাকে এটায় আরও গভীরভাবে তাকাতে বাধ্য করল। পিডিএফ ফাইলটাও কোনোভাবে ওপেন করা যাচ্ছে না। কনভার্ট করার চেষ্টা করেও লাভ হলো না। শশী বিরক্ত হয়ে ফোন রেখে দিল। গাড়ির জানালা দিয়ে রাতের ঢাকা শহরের ঝলমলে আলো দেখতে দেখতে হেডফোন কানে দিল শশী। পরিচিত সুর মিশে গেল রাতের হাওয়ার সঙ্গে। ধীরে ধীরে উত্তরা কাছে আসতে লাগলো। সিএনজি থেকে নামতেই দেখে প্রিয়াঙ্কা আর আনিকা গেটে দাঁড়িয়ে আছে। তাদের হাসি ঠিক আগের মতোই উজ্জ্বল। মনে হলো ওদের হাজবেন্ড গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। Darling, look who's here. Finally. Oh my god, babes. এতদিন পর, how do you both still look like Instagram filters? Oh, stop it, baby. Look at you. My god, so glamorous. Feeling like we are meeting a celebrity today. উফ, এমন ড্রামাটিক হও কেন তোমরা? মানে তোমরা যা, আমি তার সামনে কিছুই না। Darling, stop being modest.
আমরা জানি তুমি কিভাবে রাতে বাঙালিদের হিরোইন হয়ে উঠেছো। Your show is everywhere. এক্স্যাক্টলি, আজ তো একটু অটোগ্রাফ দিতেই হবে। কিন্তু আগে এইটা বল, হাউ আর ইউ স্টিল সিঙ্গেল? কোনো প্রেমিক লিসেনার এখনো ছেকে ধরেনি? প্রেমিক তো ছেড়েই দাও, মা বাবাও আমার বিয়ে নিয়ে মাথা খাচ্ছে না, আমার এই ফ্রিডম লাইফই চলবে। Oh, drama queen. I swear. Kintu listen, tonight is not about freedom. Tonight is about us. আমরা আবার সেই old days vibe আনবো, ঠিক আছে? Yes. So, stop wasting time and let's go inside, darling. Everyone is waiting. কিছু চেনা মুখ, কিছু একবারেই আছে। এরা এলো কোথা থেকে? Oh my god, Shoshi! দেখ, ওই যে সামি। Remember? যে তোর পিছনে পিছনে ঘুরঘুর করতো ছোটবেলায়? ওহ নো, কিং লুজার ওখানেই থাকো, আমাকে দেখলে আবার পুরনো কাহিনী শুরু করবে। Come on, শশী, ওকে দেখলে তোরও মেজাজ খারাপ হয়ে যেত। ছোটবেলায় কি অবসেসিভ ছিল সে তোর প্রতি। Obsessive? That guy was a full of psycho. মনে আছে তোর বাড়ির সামনে এসে গান গাইতো? উফ প্লিজ চুপ কর, ওটা যদি গান হয় তবে আমিও মাইকেল জ্যাকসন। আর কি করতো মনে আছে? আমার স্কুল ব্যাগ নিয়ে টানাটানি করতো, ইডিয়ট। Oh, I remember. আর তুই যখন ওকে ইগনোর করতিস তখনও সবাইকে বলে বেড়াইতো আমার আর শশীর সিক্রেট প্রেম চলে। পুরা একটা ছাগল, I swear. উফ দেখ না, ওখানে বসে আছে পুরো হিরো ভাইব, এখনো সে ক্রিঞ্জ ফেস। এখনো ঘুরছে মানে মানে মনের দিক থেকে এখনো গ্রো করতে পারেনি। লেটস জাস্ট ফরগেট অ্যাবাউট হিম গার্লস। এখন আমরা কোথায় আছি? স্বামী থাকুক তার লুজার জগতে। Cheers to that, babe. রাতটা যেন চলতেই থাকে। রাত তখন ৩টা। পার্টির উন্মাদনা অনেকটাই স্থিমিত। ছাদের বাতাসটা ঠান্ডা আর চাঁদের আলোয় চারপাশ কেমন রহস্যময় লাগছিল। শশীর তখনও হাতে এক পেগ ওয়াইন নিয়ে দুলতে দুলতে ছাদে উঠল। ড্রাঙ্ক অবস্থায় তার চোখ আদৌ ঘুমে বুজে আসছিল, আর মুখে ক্লান্তির ছাপ। ছাদের এক কোণে রায়হান দাঁড়িয়েছিল ঠোঁটে সিগারেট জ্বালিয়ে। শশীকে দেখে ইশারায় কাছে ডাকল। ওই মামা, একটা পাফ দে তো, অনেকদিন ধরিনি। এই নে, কিন্তু শুন, এইটুকুই এত টাল কেন রে? উইক হয়ে যাচ্ছিস, গিয়া জিম কর। আরে না, ড্রাঙ্ক না, আমি টায়ার্ড ম্যান। আজকে আবার শো ছিল। তোরে বুঝরু কিশো, কি যেন নাম, অলৈকিক আড্ডা। জিন, ভূত, ট্যাবলেট সব মিলিয়ে কি সব বকবক করিস। হ্যালো লিসেনার্স, আমি আর্য শশী। আজ রাতের অতিথি একজন কুকুরের ভাষা বোঝে। লাইক হোয়াট দ্য ফাক ওয়াজ দ্যাট? উফ থাক না, আমার শো নিয়ে আর মজা করিস না তো। লিসেনার্স লাভ ইট, ওকে? লাভ ইট? সিরিয়াসলি? তোর মনে হয় মানুষ ভয় শোনে? ভাবছে তুই কখন ওদের মাথার উপর ভূত নামিয়ে দিবি? যাই বলিস, তবে শোন, শোটা চালিয়ে না গেলে এই রেডিও স্টেশনটাই টিকে থাকতো না। আর তুই তো ভালোই জানিস অলৌকিক জিনিসে একটি চার্ম আছে। চার্ম? একদম চার্ম না, পিওর নাটক। আরে মানুষ মজা পায় তাই শোনে। আজকাল ভূত প্রেতের গল্প বানানো তোর হাতের খেলা। সব বানানো নয়, ওকে? কিছু তো লেজিট আছে যা আমি পার্সোনালি চেক করি।
তবে তুই যেভাবে মজা করিস শুনে মনে হচ্ছে তুই আমার কোনো পর্ব মনোযোগ দিয়ে শুনিসনি। আর শোনার কি আছে, ওই গোস্ট স্টোরিজ আর মিস্ট্রি মেইল তুই বানাস আর তোর শোতে ড্রামা করে উপস্থাপন করিস। তুই তো বলবি আজকের অতিথি এক অলৌকিক ব্যক্তি যে নাকি চায়ের কাপে ভবিষ্যৎ দেখে। ভাই তুই জানিসই না এই শো করার জন্য কত মানুষ আমাকে তাদের পাগলামি দেখায়। সব মেইল আমি পড়ি, কিন্তু যাচাই করে তারপরে কন্টেন্ট বানাই। তবে ট্রু অ্যাডমিট করব, আজকের শোটা ছিল ক্রেজি ফান। ওকে ফাইন, তোর শো এন্টারটেইনিং, আইল গিভ ইউ দ্যাট। বাট সিরিয়াসলি শশী, তোর মতো একটা স্মার্ট মানুষ এইসব বিশ্বাস করে? না, এটা অ্যাকসেপ্ট করা মুশকিল। আর বিশ্বাস না, ডিসবিলিভ লিসেনার সেটা ডিসাইড করে। দ্যাটস দ্য বিউটি অফ মাই শো। ছাদের বাতাস তখন আরও ঠান্ডা হয়ে এলো। রাত যেন একটু বেশি গভীর আর অলৌকিক হয়ে উঠছিল। রায়হান আর শশী সিগারেটের ধোঁয়ার ভেতর দিয়ে নিজেদের কথার জাল বুনতে থাকল। রাতের আকাশে চাঁদটা যেন নিজের রহস্যের গল্প শোনানোর অপেক্ষায়। রায়হান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, সিগারেটের ছাই ফেলছিল ধীরে ধীরে। হঠাৎ সে মুখ তুলে শশীর দিকে তাকিয়ে বলল, যেন তার মাথায় কোনো গোপন প্ল্যান ঘুরছে। আচ্ছা শোন, আমার কাছে এরকম একটা লোক আছে, তুই বিশ্বাস করবি না, বাট সিরিয়াসলি বলছি, ফাইজলামি না, তুই নিজেই মজা পাবি। লোকটা অদ্ভুত। হ্যাঁ, আরে ভাই কি ফাজলামি শুরু করলি? লোকটা কি করে? জিনিস কি দুইটা নাকি? শশী, এটা মজার না। তুই তোর শুনিয়ে যতটা এন্টারটেইন করিস, এটা ঠিক ততটাই রহস্যময়। আই মিন, লোকটাকে একবার দেখলে তুই নিজের শোর লাইভ রেটিং 3 গুণ বাড়াতে পারবি। তুই সিরিয়াসলি নিচ্ছিস না? লোকটাকে দেখলে তুই নিজে বিশ্বাস করবি। সে যা পারে সেটা আমি বললে তুই হেসে উড়িয়ে দিবি। চল একদিন নিজেই দেখে নিস। আরে বল না, এমন কি করে লোকটা? না, বলবো না, চলেই দেখ। আর শোন, এটা তোর শোর জন্য জ্যাকপট হতে পারে, অনলি ইফ তুই যদি এটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারিস। দ্যাটস অল আইল সে ফর ইট। ফাইন, দেখা যাবে। তবে যদি এটা তোর বকবক হয়ে থাকে, আই সয়ার ইট ছুঁড়ে মারবো। আরে না ভাই, এটা দেখলে তুই নিজেই অ্যামেজড হয়ে যাবি। জাস্ট ট্রাস্ট মি। শশী তখন হাসতে হাসতে নিজের ওয়াইনের গ্লাসটা রেখে একটু রগরগে ভঙ্গিতে মজা করতে শুরু করল। তার মুখে নেশার ছাপ স্পষ্ট, কিন্তু রায়হান একেবারে সিরিয়াস। তার চোখে এক ধরনের গোপন উত্তেজনায় ঝিলিক দিচ্ছিল। শশী আর রায়হান চুপচাপ সিগারেটের ধোঁয়ার আড়ালে নিজেদের চিন্তাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই কথার ছলে একটা নতুন গল্পের শুরু হয়ে গেল, যেটা শেষ কোথায় তা তখনও অজানা। বেশ কয়েকদিন ধরেই শশীর দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটছিল। শো নিয়ে চিন্তা, প্রস্তুতি আর নিজের সৃজনশীলতাকে ধারালো করার প্রয়াসে ব্যস্ত। কিন্তু সেদিনের সকালটা ছিল ভিন্ন। হঠাৎই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়হানের নাম দেখে শশীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিরে, ব্যস্ত নাকি? আরে না, বল। কাল প্রোগ্রাম আছে তো, তাই একটু ভয়েস চর্চা করছি। তুই বল, কেমন চলছে তোর? ভালোই। আচ্ছা, তুই কি আজ সন্ধ্যার পর ফ্রি আছিস? একটা মজার জায়গায় নিয়ে যাবো তোকে। মজার জায়গা? আবার কি শুরু করলি? চল দেখা কর, তারপর বলবো। শশী আর কথা বাড়াল না। সন্ধ্যার ঠিক পরেই তারা দেখা করল। রায়হান তাকে নিয়ে একটা জায়গায় চলল। ঢাকার শহরের উত্তরায় চেনা পরিবেশে পেরিয়ে তারা ঢুকে পড়ল দক্ষিণ খান এলাকার ভিতরে। রাস্তার ধুলো, সরু গল্লি আর অজানা এক নিস্তব্ধতার মধ্যে দিয়ে তারা এগিয়ে গেল। চারপাশে পুরনো বাড়ি, গাছপালার ঘেরা জায়গা। মনে হচ্ছিল শহরের কোলাহল যেন দূরের কোনো গল্প। আরে ভাই, এত ভেতরে যাচ্ছিস কেন? এ যেন গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। চুপ করে থাক, তুই দেখবি। আর এই লোকটা এখানে থাকেন বলেই তো জিনিসটা আলাদা। অবশেষে তারা পৌঁছালো। একটা একতলা বাড়ি, চারপাশে ঝোপঝাড় আর ছোট ছোট গাছ। কিন্তু বাড়িটার মধ্যে অদ্ভুত একটা পরিপাটি ভাব। লোহার কোনো ছোঁয়া নেই, সবকিছুই বেতের। উঠোনে রাখা চেয়ার, টেবিল, এমনকি বেঞ্চ পর্যন্ত বেতের। সবকিছুই যেন সময়কে থামিয়ে রাখা এক টুকরো শিল্পকর্ম। রায়হান আর শশী উঠানে গিয়ে বসল।
হালকা বাতাস বয়ে যাচ্ছিল। শশী চোখ ঘুরিয়ে জায়গাটা দেখল, আর ভেতরে ভেতরে মনে হচ্ছিল এখানে যেন কিছু একটা অদ্ভুত ঘটনার অপেক্ষা করছে। এই বাড়ি দেখে তো মনে হচ্ছে লোকটা ভূতরে গল্পের কোনো ক্যারেক্টার। বলতো আমার শোর জন্য কতটা ইন্টারেস্টিং হবে। তুই নিজে দেখে নে, লোকটা তোকে অবাক না করে ছাড়বে না। এখন একটু ধৈর্য ধর আর জায়গাটার সৌন্দর্য উপভোগ কর। শশী আর কথা বলল না। বাতাসে গাছের পাতার মৃদু শব্দ আর আশেপাশের নীরবতায় এক অনির্বচনীয় রহস্য যেন লুকিয়েছিল। অপেক্ষা চলছিল সেই লোকের জন্য, যার গল্পটা হয়তো শশীর জীবনকে বদলে দিতে পারে। শশীর হাতে তখন সিগারেটের প্যাকেট, ঠোঁটের কোণে এক হালকা হাসি। ধোয়ার কুণ্ডলিতে জায়গাটার মেজাজ বোঝার চেষ্টা করছিল যেন শশী। এখানে স্মোকিং করা যাবে তো? কিন্তু তার প্রশ্ন শেষ হতে না হতেই পেছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। না। একটা শব্দ এতটাই দৃঢ় যে শশী চমকে উঠল। দ্রুত সিগারেটের প্যাকেটটা পকেটে ঢুকিয়ে ফেলে সে। ঘুরে দেখল লোকটাকে, প্রায় 6 ফুট লম্বা, এক অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী। চুল হালকা বাদামি আর মুখে রোদের পোড়া দাগ, যেন এই মানুষটা অনেক ঝড় পেরিয়ে এসেছে। রায়হান তখন এগিয়ে এলো শশীর পাশে। জামশেদ ভাই, এই যে শশী আপনাকে দেখতে এসেছে। জামশেদ ধীরে ধীরে শশীর দিকে এগিয়ে এলেন। তার চোখে এমন কিছু ছিল যা শশী বুঝতে পারল না। আমার কথা কি বলেছে রায়হান তোমাকে? শশী খানিকক্ষণ চুপ করে রইল। লোকটির চোখের গভীরতা যেন তাকে কিছু বলতে বাধা দিচ্ছিল। একসময় সে নিজেকে সামলে নিয়ে বলল, না না, তেমন কিছু না। লোকটি মৃদু হেসে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য। শশী একটু ইতস্ত করে হাত রাখল তার হাতে। স্পর্শটা ছিল অদ্ভুত। এত শক্তিশালী শরীরে মানুষটার হাত এত কোমল হতে পারে তা ভাবতে পারেনি শশী। সেই কোমলতার মাঝেও ছিল এক ধরনের শীতলতা, যেন এই মানুষটির মধ্যে কিছু এমন লুকিয়ে আছে যা পুরোপুরি অচেনা। শশী ধৈর্য হারিয়ে বলল, ভাইয়া যদি একটু তাড়াতাড়ি শুরু করেন আমার জন্য ভালো হতো, অনেক দূর থেকে এসেছি তো। জামশেদ ভাই চুপচাপ মাথা নেড়ে ঘরের ভেতরে চলে গেলেন। আশেপাশে তখন পোকাদের কোলাহল ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। চারদিকে পরিবেশ এমন শুনশান ছিল যে শশীর মনে হলো যেন সময়ও এখন থমকে গেছে। কিছুক্ষণ পর জামশেদ ভাই ফিরলেন, হাতে একটি পুরনো ছবির ফ্রেম। ছবিটার ওপরের কাছে ধুলো জমে আছে, তবে সেগুলো মুছে রাখার চেষ্টাও স্পষ্ট। ছবির রং মলিন, মনে হয় বহু বছরের পুরনো। এই ছবিটা দেখো। জামশেদ ভাই বলতে শুরু করলেন। তার গলা গভীর, যেন প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে আছে কোনো গোপন বার্তা। এটা প্রথম বিশ্বযুদ্ধের খুব বিরল এক মুহূর্ত। এরপর তিনি পকেট থেকে আরেকটি ছবি বের করলেন। ছোট একটা ছবি, কিন্তু তাতে দেখা যাচ্ছে একদল সৈনিক। সবাই যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, অস্ত্র ধরা হাতে। ধোয়ার ভেতর তাদের ভঙ্গি যেন জীবন্ত হয়ে উঠছে। শশী ছবি হাতে নিয়ে বলল, আপনি তাহলে পুরনো জিনিসপত্র কালেক্ট করেন, মানে অ্যান্টিক কালেক্টর? জামশেদ ভাই একটা হালকা হাসি দিলেন। না। শশী ছবিটা রায়হানের দিকে এগিয়ে দিল। রায়হান ছবিটা হাতে নিয়ে বলল, উনি অ্যান্টিক কালেক্টর না, উনি নিজেই অ্যান্টিক পিস। শশী বিরক্ত মুখে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তখনই জামশেদ ভাই আবার গম্ভীর গলায় বললেন, ছবির দ্বিতীয় ব্যক্তিটাকে ভালো করে দেখো। শশী ছবিটার দিকে আবার তাকালো, কিন্তু ঝাপসা ছবিটায় তেমন কিছু বোঝা যাচ্ছিল না। জামশেদ ভাই মৃদু গলায় বললেন, এই ছবির মানুষটাই আমি। আমার বয়স এখন 108 বছর। শশী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মনে হলো এই মুহূর্তে সবকিছু যেন থেমে গেছে। সে নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। রায়হানের মুখে একটা রহস্যময় হাসি, যেন এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করছিল। সেখান থেকে বেরিয়ে শশী আর রায়হান একসঙ্গে হাঁটতে শুরু করল। চারপাশে একটা অদ্ভুত নীরবতা। শশীর মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মাথা কাজ করছে না, আর রায়হানের অদ্ভুত নির্লিপ্ত ভাব যেন তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছে। হোয়াট ওয়াজ দ্যাট? আমি সিরিয়াসলি?
এই লোকটা বলল তার বয়স 108 বছর। তো ফাক, আর তুই এত কুল কিভাবে আছিস? রিল্যাক্স, সব কিছু জানা দরকার নেই এখনই। সাম ট্রুথস আর বেটার লেফট আনএক্সপ্লোরড ফর আ ওয়াইল। শশী থমকে দাঁড়ালো। রায়হানের কথা শুনে তার মনের ভেতরে আরও বেশি অস্থিরতা কাজ করতে লাগলো। চারপাশে বাতাসটা যেন আরও ভারী হয়ে উঠল। দুজনে হাঁটতে থাকা শব্দগুলো কেবলই নীরব রাতের মাঝে হারিয়ে যাচ্ছিল। শশী জীবনে অনেক অদ্ভুত মানুষ নিয়ে শো করেছে, অদ্ভুত শিল্পী, এমনকি ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করা কিছু রহস্যময় মানুষ। তবে এই মানুষটা জামশেদ ভাই একদমই ভিন্ন। শশী যতই ভাবছিল, তার মাথাটা যেন আরও জট পাকাচ্ছিল। শশী মনে পড়ল জামশেদ ভাইয়ের সেই ছবি, প্রথম বিশ্বযুদ্ধের একটা ছবি, যেখানে তিনি নিজেই ছিলেন। আর রায়হান, তার এই উদাসীন আচরণ। অমর হওয়া কি আসলেই সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? বিজ্ঞান কি এর উত্তর দিতে পারে, নাকি এটা কোনো প্রাকৃতিক শক্তির খেলা? এসব প্রশ্ন শশীর মনে ঝড় তুলে চলেছিল। তার ভিতরটা যেন অস্থির হয়ে উঠছিল। জামশেদ ভাইয়ের সেই হালকা হাসি, তার নীরব শক্তি আর রায়হানের রহস্যময় ব্যবহার, সবকিছু যেন একটা গভীর ধাঁধার টুকরো। শশীর পা চলছিল, কিন্তু তার মন আটকে ছিল সেই পুরনো বাড়ির উঠোনে, যেখানে বসে একজন মানুষ বলেছিল, আমার বয়স এখন 108 বছর। এইসব অদ্ভুত রহস্যের জবাব পেতে শশীর সামনে এখন একটাই পথ, জামশেদ ভাইকে তার শোতে আনা। কিন্তু তার আগে তাকে বুঝতে হবে এই লোকটা কি লুকাচ্ছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। রেডিও মাইক্রোফোনের সামনে শশী প্রস্তুত। আজকের শো হবে অন্য যে কোনো দিনের থেকে ভিন্ন, কারণ আজকের অতিথি এক রহস্যময় ব্যক্তি, যার গল্প এক কথায় অলৌকিক। লিসেনার্স, রাতের ঘড়ি বলছে ঠিক 11টা, আর আমি আরজে শশী নিয়ে এসেছি আপনাদের প্রিয় শো অলৌকিক আড্ডা, শুধুমাত্র রেডিও মিস্টিকা 99.9 FM। আজকের রাতটা আলাদা, কারণ আমাদের সাথে আছে এমন একজন যার নাম শোনার পর আপনারা হতবাক হয়ে যাবেন। তিনি বলেছেন তিনি 108 বছর বয়সী এবং প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন নিজের চোখে। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের অতিথি জামশেদ ভাই। শুভ রাত্রি শ্রোতারা, আশা করি আজকের গল্প আপনাদের অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে। আপনার বয়স কি সত্যি 108 বছর? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে লুকিয়ে থাকে সত্য। প্রথম বিশ্বযুদ্ধের কথা বললে মনে পড়ে সেসব দিন, কাদামাটির ভার্ডান ট্রেঞ্চ, বুলেটের শব্দ আর সেই মৃত্যুর নাচ। আমি নিজেই ছিলাম ফ্রন্ট লাইনে। আপনি কোন প্লাটুনে ছিলেন? কেমন ছিল সেই যুদ্ধের দিনগুলো? প্লাটুন 89তম ডিভিশনে ছিলাম। রক্ত আর কাদার গন্ধ মিশে থাকতো নাকের নিচে। বন্ধুরা একে একে মারা যেত আর আমি বেঁচে থাকতাম। কিভাবে জানো শশী? কারণ মৃত্যু আমার থেকে দূরে সরে যেত, যেন আমাকে ছুঁতে ভয় পেত। আপনার কথাগুলো যেন একটা সিনেমার গল্পের মতো। কিন্তু এই মৃত্যু ভয় পেত কথার মানে কি? আপনি কিভাবে বেঁচে আছেন এত বছর ধরে? তুমি কি সত্যি জানতে চাও শশী? অবশ্যই, আমাদের শ্রোতারাও শুনতে চায়। প্লিজ বলুন। জামশেদ ভাই তার পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে থাকেন। এই রহস্য শুনতে কি তুমি প্রস্তুত? তুমি জানো শশী, সত্য জানতে চাওয়াটা খুবই বিপজ্জনক। অনেকেই প্রশ্ন করেছে, কিন্তু তাদের ভাগ্যে কি হয়েছে জানো? না না না, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তাদেরও সত্যের মূল্য চুকাতে হয়েছিল, আর আজ তোমার পালা। না জামশেদ, আপনি
বড়সড় এক ট্র্যাজেডি। বিখ্যাত আরজে শশী, যিনি তার জনপ্রিয় শো অলৌকিক আড্ডা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন, আজ সেই শো চলাকালীন তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রেডিও মিস্টিকা 99.9 FM এর স্টুডিওতে। দর্শক, আমি এখন আছি রেডিও মিস্টিকার সামনে। এখানেই বিখ্যাত আরজে শশীকে হত্যা করা হয়েছে। তার জনপ্রিয় শো অলৌকিক আড্ডা চলাকালীন এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে পুরো স্টুডিও ঘিরে রেখেছে। শশীর ভক্তরা এখানে ভিড় করেছেন। সবাই জানতে চাচ্ছে কারা এই হত্যাকাণ্ড ঘটালো এবং কেন। স্যার, এই হত্যাকাণ্ড নিয়ে কি তথ্য দিতে পারেন আমাদের শ্রোতাদের? দেখুন, এখনো কিছু বলা সম্ভব না। আমাদের পুরো টিম কাজ করছে। আমরা সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি। খুব দ্রুতই আমরা আসল ঘটনা সামনে আনতে পারবো। কিন্তু আপাতত দয়া করে অনুমানের ভিত্তিতে কিছু বলবেন না। দর্শক, আরজে শশীর মৃত্যুতে শহরে নেমে এসেছে শোকের ছায়া। তার জনপ্রিয় শো অলৌকিক আড্ডা আজ চিরতরে থেমে গেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি রয়েছে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। এটা কি শুধুই মর্মান্তিক ঘটনা, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো অন্ধকার রহস্য? আমরা আপনাদের সব আপডেট জানিয়ে যাব রেডিও মিস্টিকার সামনে থেকে। আমি তানভীর হোসেন। আরজে শশীর মৃত্যু এক রহস্যময় ভাবে ঘটে গেল। তার এই সত্য উদ্ঘাটনের জন্য স্পেশাল টিম গঠন করা হয়। সেখানে ডিটেকটিভ তামিম খালেদ আর তার পার্টনার ফারহান চৌধুরী বিশেষ চিন্তায় পড়ে যান। কিভাবে সবকিছু হলো কিছুই বোঝা যাচ্ছে না। ডিটেকটিভ তামিম খালেদ আর ফরহাদ চৌধুরী নিজেদের অফিসে বসে আরজে শশীর শো রেকর্ডিং বারবার শুনছিল। কক্ষের বাতাসে থমথমে সুর। শোনো ফারহান, এখানে জামশেদ এখানে বলছে মৃত্যু আমাকে ছুতে ভয় পায়। এটা তো আসলে আজগুবি কথা। স্যার, আমি বললাম না এটা বাজে কথা। এই লোক নিশ্চয়ই তার দাদার গল্প ফেঁদেছে। হয়তো তার দাদা সেই সময় যুদ্ধ করেছে আর তার চেহারা মিল রয়েছে। 108 বছর আর প্রথম বিশ্বযুদ্ধ, ইটস ইম্পসিবল। শাট আপ ফারহান, আমি তোমার মতামত চাইনি। হোয়াট ইফ হি ইজ নট লাইং? হোয়াট ইফ দেয়ার সামথিং বিগার উই আর মিসিং হিয়ার? শশীর মৃত্যু কোনো সাধারণ ঘটনা না, বুঝলে? মানে আপনি বলছেন এই লোক সত্যি কিছু জানে? বাট হাউ স্যার? আল্লাহর দুনিয়ার মৃত্যু নিশ্চিত। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফারহান, স্টপ অ্যাক্টিং ডাম। আমি বলছি না লোকটি অমর, কিন্তু তার গল্পে একটা ফাঁক আছে। এই ফাঁকটাই আমাকে চিৎকার করে বলছে যে কিছু একটা লুকিয়ে আছে। প্লিজ ওই প্লাটুনের নামগুলো বের করো। স্যার, এখানে 89তম ডিভিশনের প্রথম বিশ্বযুদ্ধের আর্কাইভ রেকর্ড আছে। গুড। দেখো ওই প্লাটুনে জামশেদ নামের কোনো লোক ছিল কিনা। 1 মিনিটও দেরি করো না কিন্তু। আমি চেক করছি। নাথিং স্যার, নো ওয়ান নেম জামশেদ। পুরো প্লাটুনের মধ্যে এই নামে কেউ নেই। ইটস আ ডেড এন্ড স্যার। ডেড এন্ড? মাই। শোনো ফারহান, ওই শোতে জামশেদ বারবার ট্রেঞ্চের কথা বলছে। ওই ট্রেঞ্চের নামটা কি শুনেছ? স্যার, তিনি বলছেন ভ্যার্ডেন ট্রেঞ্চ। ওই নাম দিয়ে সার্চ করব? ইয়েস, ওই ট্রেঞ্চের সব রেকর্ড বের করো। যদি কোনো জামশেদ না থাকে তাহলে লোকটা ব্লাফ করছে। আর ব্লাফ করছে কেন সেটা আমি বের করব। আমি শুনেছি মানুষ 110 বছরও বাঁচে, তবে বৃদ্ধ অবস্থায়। কিন্তু সে জোয়ান কি করে আছে? স্যার, ভার্ডেন ট্রেঞ্চে 1916 সালে এক প্লান্টুন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেখানে কেউ বেঁচে থাকে না। বাট হিয়ার ইজ দ্য ক্রিপি পার্ট। একটা গোপন ডায়েরির কথা বলা আছে, যেখানে একজন সৈনিক লিখেছে মৃত্যু আমাদের একজন সঙ্গী হয়েছিল। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? ইজ ইট ইভেন পসিবল? ওই জামশেদ সেই সঙ্গী হতে পারে? স্যার, আপনি তো বলছেন লোকটা অমর। এটা কি আসলেই সম্ভব? শাট দ্য ফাক আপ ফারহান। আমি বলছি না সে অমর, কিন্তু সে কিছু একটা জানে যা আমরা জানি না। And I'll be damned if I don't find it out. ফারহান, আমরা ওই জামশেদকে খুঁজে বের করব, কিন্তু তার আগে রেডিও স্টেশনটা ভালো করে চেক করো। শশীর রুমে এমন কিছু থাকতেও পারে যা আমরা মিস করেছি। অ্যান্ড ট্রাস্ট মি,
এই কেসটা তোমার আর আমার জন্য একটা পরীক্ষা, সো লেটস নট মেস দিস আপ। ফারহান মাথা ঝাঁকিয়ে তামিমের নির্দেশ মেনে কাজ করতে শুরু করে, আর ডিটেকটিভ তামিম এক গভীর দৃষ্টিতে রেডিও স্টেশনের রিপোর্টের দিকে তাকিয়ে ভাবতে থাকে। রাত গভীর, অফিসের জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো টেবিলের উপর ছড়িয়ে পড়েছে। চারদিকে নীরবতা, কিন্তু এই নীরবতা মাঝে যেন লুকিয়ে আছে হাজারো অজানা গল্প। ডিটেকটিভ তামিম খালেদ তার ডেস্কে বসে মন দিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে আছেন। পাশে ফারহান চৌধুরী চুপচাপ বসে বসে সব শুনছেন, কাগজে টুকে নিচ্ছেন প্রয়োজনীয় পয়েন্ট। ফারহান, আমি না যতই ভাবছি ততই মনে হচ্ছে জামশেদ নামটাই ফেক। ইটস জাস্ট আ কভার। তার কথা একটা অদ্ভুত ফাঁক আছে। তিনি নিজের বয়স নিয়ে যে গল্প বানিয়েছেন তাতে শুধু আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আপনার কথা ঠিক আছে স্যার। জামশেদ যদি প্লাটুনের অংশ না হন, তবে সে নিজেকে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে প্রমাণ করার চেষ্টা কেন করছে? দেখো, এই লোকটা কোনো বাংলাদেশি না। তার অ্যাকসেন্ট শুনেছ? দেয়ার ইজ আ স্লাইট ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। ইটস সাটল বাট ইটস দেয়ার। তার কথায় উর্দু মেশানো হিন্দি টোন ছিল। ধরলাম সে ইন্ডিয়ার কেউ, কিন্তু প্রশ্ন হলো সে এত ভাষায় পারদর্শী কেন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের গল্পে ফরাসি ট্রেঞ্চের কথা বলল, ভার্ডানের কথাও বলল। দ্যাটস আ ফ্রেঞ্চ ব্যাটল ফিল্ড, ড্যাম ইট। ফারহান তার স্যারের কথা শুনে এক গভীর ভাবনায় ডুবে যায়। তার মনে হতে থাকে তাদের সামনে থাকা এই কেসটি যেন ধীরে ধীরে এক রহস্যময় জালে জড়িয়ে যাচ্ছে। স্যার, আপনি কি বলতে চান এই লোক হয়তো একজন বহুভাষী? তার প্রোফাইল কিভাবে বানানো হয়েছে? কথাগুলো তো একজন সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না। ঠিক তাই। সে একাধিক ভাষায় দক্ষ, এমনকি তার ট্রেনিংও থাকতে পারে। কারণ একজন সাধারণ মানুষ হিন্দি, উর্দু, বাংলা আর ফরাসি উচ্চারণে এতটা সাবলীল হতে পারে না। আর সে একজন স্টোরি টেলার। তার ভাষার এই দক্ষতা দিয়ে আমাদের বিশ্বাস করাতে চাইছে সে। কিন্তু আসল তথ্য হলো তার নাম জামশেদ নয়। রাত বাড়তে থাকে। টেবিলে ছড়িয়ে থাকা কাগজ আর ল্যাপটপের আলো যেন তাদের কেসের রহস্য আরও ঘনীভূত করে তুলছে। তামিম আর ফারহান জানতেন এ কেবল শুরু, সামনে আরও গভীর রহস্যের জাল অপেক্ষা করছে। এর একদিন পরের রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ঢাকা মেডিকেল মর্গ থেকে আরজে শশীর লাশ চুরি হয়ে যায়। এজন্য গল্পে এক নতুন মোড় টিভির পর্দায় ব্রেকিং নিউজে ভেসে ওঠে খবর। বিখ্যাত আরজে শশীর লাশ চুরি হয়ে গেছে ঢাকা মেডিকেলের মর্গ থেকে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই মুখোশ পরা ব্যক্তি মর্গে প্রবেশ করেছে। তাদের পরিচয় অজানা। লাশ কিভাবে চুরি হলো তা নিয়ে তদন্ত চলছে। এ খবর ছড়িয়ে পড়তে পুরো শহর উত্তাল হয়ে ওঠে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, শশীর লাশ চুরি হলো কিভাবে? ডিটেকটিভ তামিম আর ফারহান সেই খবর পেয়ে হতবাক। তামিম ঘরে পায়চারি করতে করতে ফুঁসে উঠছিলেন। ফারহান, এই কেসটা তো এখন পুরোপুরি পাগলামি হয়ে গেছে। লাশ চুরি কেন করতে হবে? আর সিসিটিভি ফুটেজ, ড্যাম ইট, সব কিছু এত নিখুঁত কিভাবে হয়? স্যার, আমাদের হাতে যা ক্লু আছে তা দিয়ে এগোতে হবে। ফুটেজে দেখা লোকগুলোর একজন 6 ফুটের মতো লম্বা। এই উচ্চতাই এখন আমাদের একমাত্র সূত্র স্যার। সূত্র? হ্যাঁ, এই 6 ফুটের লোক কেমন করে হাওয়ায় মিলিয়ে গেল? আর কিসের জন্যই বা সে লাশ চুরি করেছে? কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না। তামিম আর ফারহান বারবার সিসিটিভির ফুটেজ দেখতে লাগলেন। মুখোশ পরা এই ব্যক্তিটি এতটাই সাবধানী ছিল যে তাদের চেনার উপায় ছিল না। স্যার, এরা খুবই অভিজ্ঞ। পুরো কাজটা একদম নিখুঁতভাবে করেছে। কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো চিহ্ন কিছুই নেই। উফ, এরা তো দেখছি নিখুঁত ক্রিমিনাল। কিন্তু আমরা তো মানুষ, আমাদের কি কিছুই করার নেই? এই কেসটা এখন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন কেটে গেল, কিন্তু আরজে শশীর লাশ আর তার রহস্যময় অতিথি জামশেদের কোনো খবর মিলল না। তামিম আর ফারহানের তদন্ত কোথাও এগোতে পারছিল না। ফারহান, কিছু রহস্য হয়তো কখনোই সমাধান হয় না, কিন্তু এভাবেই কেসটা ফেলে দিব? আমি তো এটা শেষ দেখতে চাই। আমাদের হাতে আর কিছুই নেই।
এটা কি কোনো গোপন চক্রের কাজ, নাকি শশীর সাথে জড়িত কারো ব্যক্তিগত প্রতিশোধ? শহরের এক কোণে তখনও রহস্য লুকিয়েছিল। শশীর মৃত্যু, লাশ চুরি আর জামশেদের গল্প সবই যেন অন্ধকারে হারিয়ে গেল। তবুও তামিম জানতেন এই গল্পের শেষ হতে পারে না। ডিটেকটিভ তামিম খালেদ সবকিছু থেকে হতাশ হয়ে তার বাসায় এক দৃঢ় মেডিটেশনে বসেন। সে এর আগে কোয়ান্টামে মেডিটেশন নিয়ে অনেক চর্চা করেছিলেন। হঠাৎ তার মাথায় এক জিনিস খেলে যায়। সে এর আগে কিছু জ্ঞান লাভ করেছিলেন। রাত গভীর, চারিদিকে নীরবতা, বাতাসে নিঃশব্দ স্রোত তামিমের জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে। ডিটেকটিভ তামিম খালেদ তার ড্রেসিং গাউন পরে মেঝেতে ধ্যানে বসেন। তার মন যেন অদৃশ্য ছবিতে ভেসে বেড়াচ্ছে। বহুদিন আগে কোয়ান্টাম ধ্যানের সময় শোনা কিছু মন্ত্র আর সঙ্গীত তার মনের গভীরে ঢেউ তুলছে। তিব্বতী সঙ্গীত, সেই সঙ্গীতের কম্পন আর তাদের সৃষ্ট গভীর প্রভাব তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই সঙ্গীত কি শুধু শান্তির জন্য, নাকি এর ভেতর কিছু লুকিয়ে আছে? এই সঙ্গীত কি শুধু ধ্যানের জন্য, নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? হয়তো জামশেদ এই পথে কিছু পেরিয়ে গেছে। তামিম কোয়ান্টাম মিউজিক নিয়ে তার পুরনো জ্ঞানকে স্মরণ করতে থাকেন। তার মনে পড়ে এই মিউজিক মস্তিষ্কের আলফা ওয়েভকে সক্রিয় করে, যা মানুষের শরীরের কোষ পুনর্জন্মের প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে। জামশেদ কি তাহলে সঙ্গীত ব্যবহার করে তার শরীরের কোষগুলো পুনর্জন্ম দিচ্ছে? তার বয়স 108 বছর, আর সে দাবি করে সে এখনো যুবক। এটা কি তাহলে মিথ্যা নয়? তিব্বতী বৌদ্ধ ধর্মের ধ্যান সঙ্গীতে শুধু আধ্যাত্মিক মাধ্যমে হিসেবে নয়, বরং মানসিক ও শারীরিক শক্তি শুদ্ধ করার একটি মাধ্যম হিসেবে দেখা হয়। তামিমের মনে সন্দেহ দানা বাঁধে। তার চিন্তা তাকে তিব্বতের রহস্যময় পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখানে লুকিয়ে থাকতে পারে মানবজাতির সবচেয়ে বড় গোপন সত্য, অমরত্ব। জামশেদ কি তাহলে সত্যিই তিব্বতে গেছে? সে কি সেই সঙ্গীত আর ধ্যানের মাধ্যমে অমরত্ব লাভ করতে পেরেছে? কিন্তু এর জন্য তো দীর্ঘ ধ্যান আর ত্যাগ প্রয়োজন। এই লোক কি তবে এতটাই ক্ষমতাবান? তামিমের মাথায় একের পর এক প্রশ্ন তুলছিলেন। তিনি জানতেন রহস্যের সত্যতা উদ্ঘাটনের পথে এগোনোর জন্য তার আরও সময় দরকার। তিব্বতের রহস্যময় সঙ্গীত, মন্ত্রের শক্তি আর মানবজাতির অমরত্বের ধারণা সবই যেন এক ছায়াময় দিগন্তে মিলিয়ে গেল। তবু তামিম জানতেন এই রহস্যের একটা উত্তর আছে। হয়তো সেই উত্তর মানুষের কল্পনার বাইরে। এই মুহূর্তে রহস্যের শেষ নেই, শুধু এক একটি ইঙ্গিত, এক একটি প্রশ্ন আর এক একটি গভীর ধাঁধার মুখোমুখি তামিম খালেদ। পাঁচ বছর কেটে গেছে। শশীর রহস্যময় মৃত্যু এবং মর্গ থেকে লাশ চুরির কেস এখন অতীতের ধুলোয় ঢাকা। ডিটেকটিভ তামিম এবং ফারহানের জীবনে এটি একটি অপূর্ণ অধ্যায় হয়ে রয়ে গেছে। তিব্বতের উচ্চ পর্বতশ্রেণীর এক ধ্যান কক্ষে দেখা যায় একজন ব্যক্তি মগ্ন হয়ে ধ্যানে বসে আছেন। বাতাসে ভেসে আসছে ঘণ্টা এবং মৃদু সঙ্গীতের ধ্বনি। তার মুখে এক গভীর প্রশান্তির ছাপ। হঠাৎ পেছন থেকে এক মেয়ের কণ্ঠ শোনা যায়, মাস্টার, আপনার সকল সরঞ্জাম প্রস্তুত। মানুষটি ধীরে ধীরে চোখ খুললেন। তার মুখের রেখায় এক অদ্ভুত রহস্যের আভাস। মেয়েটি তার দিকে এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক আভা। সে আর কেউ নয়, আর যে শশী। তুমি যথেষ্ট ধৈর্য দেখিয়েছ। এই দিনটির জন্য তুমি
পুরোপুরি প্রস্তুত। আপনি আমাকে যে জীবন দিয়েছেন মাস্টার, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। কিন্তু এখনো একটা প্রশ্ন জাগে, কেন আমাকে বেছে নিলেন? কারণ তুমি ছিলে পারফেক্ট। তোমার মস্তিষ্ক এবং হৃদয় দুটোরই অদ্ভুত সামঞ্জস্য ছিল। তুমি ছিলে এমন একজন যে আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু আপনি এই পথে এলেন কিভাবে? জামশেদ ধীরে ধীরে তার অতীতের পর্দা সরিয়ে দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমি গুলিবিদ্ধ হয়ে তিব্বতে আশ্রয় নিয়েছিলাম। সেখানে একজন প্রাচীন সাধুর সাথে আমার দেখা হয়। তিনি আমাকে শিখিয়েছিলেন এই সঙ্গীতের বিজ্ঞান। এই মন্ত্র এবং সঙ্গীত শুধু মানসিক শান্তি নয়, এটি শরীরের কোষ পুনর্জীবিত করতে সক্ষম। তিনি আমাকে অমরত্বের পথ দেখালেন। আর সেই সঙ্গীতের মাধ্যমেই আপনি আমাকে ফিরিয়ে আনলেন। তোমার শরীর মর্গে পড়েছিল, কিন্তু তোমার আত্মা তখনও মুক্তির অপেক্ষায় ছিল। আমি সেই মুক্তির সুর দিয়ে তোমাকে আবার জীবিত করেছি। কিন্তু এ জীবন সাধারণ নয়, তুমি এখন আমার মতোই অমর। শশীর চোখে মুগ্ধতা আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। শশী যেন তার আয়ত্তে বন্দী। তাহলে আমি এখন আপনার সহযোগী। আমার হাতে দুনিয়ার ক্ষমতার সুতো। এই সিক্রেট সোসাইটি এমন এক পথ যেখানে আমরা পৃথিবীর সবচেয়ে গোপন সত্যগুলো রক্ষা করি, এবং আমরা একসাথে এই দুনিয়ার নিয়ম পাল্টাবো। তিব্বতের সেই সঙ্গীত যেন বাতাসে আরেকটি ধাঁধার সুর নিয়ে বেজে ওঠে। দুই অমর মানুষের চোখে প্রতিফলিত হয় ভবিষ্যতের এক অন্ধকার আভা। জামশেদ এবং শশী এখন একসাথে। তারা শুধু রহস্যময় সিক্রেট সোসাইটির সদস্য, কিন্তু তাদের পরিকল্পনা কি এবং তারা কিভাবে পৃথিবীর নিয়তি পাল্টাবে, সেই প্রশ্নের উত্তর দেবে আগামী অধ্যায়। কি উদ্ভূত এবং অভূতপূর্ব সব ঘটনা! মানুষ সত্যি কি অমর হতে পারে? 5 বছর আগে শুরু হওয়া এক রহস্যময় অধ্যায়ের আজ অবসান হতে যাচ্ছে। জামশেদের ধ্যান, তিব্বতী সঙ্গীত এবং মন্ত্রের রহস্য উন্মোচিত হতে চলেছে। তিব্বতী বৌদ্ধ ধর্মের ধ্যান সঙ্গীত শুধুমাত্র আধ্যাত্মিক শান্তির বাহক নয়, এর রয়েছে এক গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। তিব্বতে মন্ত্র এবং সঙ্গীত বিশেষ করে এক ধরনের সাউন্ড ফ্রিকোয়েন্সি তৈরি করে, তা হল 1 অ্যালফা ওয়েভ। এই সঙ্গীত মস্তিষ্ককে অ্যালফা ওয়েভ সক্রিয় করে। এটি মস্তিষ্ককে প্রশান্ত ও সৃজনশীল রাখে, কোষে পুনর্জন্মকে ত্বরান্বিত করে, ফলে শরীরের জৈবিক ক্ষয় প্রতিক্রিয়া ধীর হয়। 2 কম্পনের শক্তি। মন্ত্র উচ্চারণের সময় সৃষ্ট কম্পন শরীরের কোষগুলোর শক্তি ভারসাম্য রক্ষা করে। এটি এমন একটি প্রতিক্রিয়া তৈরি করে যা শরীরকে আত্মার নিরাময় করতে সক্ষম করে। 3 তিব্বতী সাউন্ড বোল। এই বিশেষ ধ্বনি শরীরে এক নতুন প্রকারের কোষগত পুনর্জন্ম ঘটায়। কোষের এই পরিবর্তন ধীরে ধীরে শরীরে বার্ধক্য রোধ করে এবং দীর্ঘায়ু নিশ্চিত করে। জামশেদ, একসময় সাধারণ এক সৈনিক, আজ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী সিক্রেট সোসাইটির মাস্টার মাইন্ড। তার পরিচয় দ্য পাপেট মাস্টার। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 সালে এক মারণাত্মক গুলিতে জামশেদ প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তখনই তিনি আশ্রয় নেন তিব্বতের এক প্রাচীন সাধুর কাছে। সাধুটি তাকে পরিচয় করিয়ে দেন এমন এক প্রাচীন সঙ্গীত এবং মন্ত্রের সাথে যা শরীরের অভ্যন্তরীণ শক্তিকে মুক্ত করে। কিন্তু এটি কেবল শরীরের সুস্থতা নিশ্চিত করে না, এটি একটি পন্থা, এক ধাপে ধাপে মানুষের বার্ধক্যকে থামিয়ে দেওয়ার এবং তাকে অমরত্বে উন্নতি করার গোপন বিজ্ঞান। দ্য পাপেট মাস্টার এবং তার পরিকল্পনা। জামশেদ এই জ্ঞান পেয়ে থেমে থাকেনি। তিনি গোপনে এক প্রযুক্তিকে নিজের মতো করে রূপান্তরিত করেছেন। তার লক্ষ্য দুনিয়ার নিয়মকানুন ধ্বংস করা
এবং শয়তানি এক শৃঙ্খলে দুনিয়াকে বাঁধা। তিনি এই প্রক্রিয়া ব্যবহার করে শুধুমাত্র নিজের অমরত্ব নিশ্চিত করেননি, তিনি শশীকে ফিরিয়ে এনে তাকে নিজের সহযোগী করেছেন। শশী এখন শুধুমাত্র তার সঙ্গী নয়, বরং তার আদর্শ বাস্তবায়নের প্রধান অংশ। তাহলে কি সত্যি সঙ্গীত মানুষকে অমরত্বের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, নাকি এটি শুধু এক মহাপ্রতারণার অংশ? শশী এবং জামশেদের এই অমরত্বের পথ কি দুনিয়ার জন্য নতুন সম্ভাবনার সূচনা, নাকি ধ্বংসের পূর্বাভাস? জীবনের ব্যাখ্যা হয়তো কখনোই এত সহজ ছিল না। মন্ত্র, সঙ্গীত, কম্পন এগুলো কি সত্যি বিজ্ঞানের এক অজানা অধ্যায়, নাকি এগুলো কেবল মানুষের চরম ক্ষমতার লোভের প্রতিফলন? কেস বন্ধ হয়ে গেলেও ডিটেকটিভ তামিম হাল ছাড়ার মানুষ নয়। তার মন কিছুতেই শান্ত ছিল না, এবং এমন এক রহস্য ছিল যা তাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছিল। কেস বন্ধ হলেও তার অনুসন্ধান চলছিল। সে জানত কিছু একটা মিস হচ্ছে, কিছু একটা সঠিক মিলছে না। তামিম একদিন রাতে একান্তে জামশেদের উত্তরায় বাড়িতে গিয়ে লুকিয়ে তদন্ত শুরু করেন। বাড়ির অন্দরে ঢুকতেই তার চোখে পড়ে একটি পুরনো ছবি, যেখানে জামশেদ রয়েছে। তবে এই ছবির পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা সে তখনও বুঝতে পারেনি। এই ছবির মাধ্যমে তামিম এক গভীর অনুসন্ধান শুরু করে। সে ইন্টারনেটে বিভিন্ন তথ্য খুঁজতে থাকে। তার অনুসন্ধান তাকে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে সে জানতে পারে জামশেদের আসল নাম ছিল শেখ মেহের আলী, একটি ভারতীয় সৈন্য যার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি। ধীরে ধীরে তামিম বুঝতে পারছিল এ সবার পেছনে কি একটা বড় রহস্য রয়েছে। জামশেদ এখন যে ব্যক্তি তিব্বতে অমরত্ব লাভ করেছে, তার পেছনে পুরো একটি অন্য জগতের গল্প ছিল। তার এই অনন্ত জীবন আর সঙ্গীতের রহস্যের সঙ্গে কিছু একটা সংযুক্ত ছিল, যা তামিমের সামনে পুরোপুরি পরিষ্কার হতে শুরু করেছিল। তামিমের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। তামিম আস্তে আস্তে সবকিছু বুঝতে পারছিল, এবং সে জানত শশী এখনও জীবিত রয়েছে। সে জানত শশী এখন তার অমর জীবনের ঠিক সেখানেই। তবে সে এই কেস নিয়ে আর কিছু করতে চায় না। শশী ছিল সেই রহস্যের কেন্দ্রবিন্দু, যাকে তামিম পুরোপুরি বুঝতে পেরেছিল। সে বুঝতে পারছিল যদি চাইতো তবে সে কেসটা নতুন করে ওপেন করতে পারত, কিন্তু সে আর করে না। এত কিছুর মধ্যে আমরা রায়হানকে ভুলে গেছি, জামশেদের পাপেট। রায়হান অমরত্ব লাভ করেনি, কিন্তু জামশেদ তাকে ব্যবহার করে শশীকে টার্গেট করেছিল। জামশেদ জানত রায়হান তার হাতের শিকড়, যাকে দিয়ে শশীকে প্রলুব্ধ করতে হবে। শশী ছিল তার উদ্দেশ্যে লাভের পেছনে হাতিয়ার। রায়হান কোনোদিন জানত না যে সে আসলে জামশেদের নির্দেশে কাজ করছে। সে ছিল এক সিঁড়ি, যার মাধ্যমে জামশেদ তার উদ্দেশ্যের দিকে পা বাড়াচ্ছিল। এখন রায়হান নিজের পরবর্তী শিকার খুঁজছে কোনো এক পার্টিতে, এক নতুন অমর জীবন। কিন্তু সে বুঝতে পারবে না যে জামশেদ তাকে আরও একবার তার পাপেট বানাচ্ছে। জামশেদ তার দলকে আরও শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ আমাদের গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদ উদ্দিন। আর যে শশীর কণ্ঠে ছিলেন মনিয়াত নওশিন। রায়হানের কণ্ঠে ছিলেন মারজান হোসেন সিয়াম। গোয়েন্দা তামিমের কণ্ঠে ছিলেন ফারহান সিদ্দিকী সাদি। জামশেদের কণ্ঠে ছিলেন মাহাদি মোহাম্মদ হাসিব মুকুট। আনিকার কণ্ঠে ছিলেন মিহোদা খান। প্রিয়াঙ্কার কণ্ঠে ছিলেন সুজানা। রেহানের কণ্ঠে ছিলেন আবির ইমতিয়াজ। রিপোর্টারের কণ্ঠে ছিলেন তাসনিম হোসেন। ফারহানের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন। পুলিশের কণ্ঠে ছিলেন রাসেল হোসেন। গল্পটি লিখেছেন এস কে শাফিন হোসেন। আবহ এবং স্পেশাল এফেক্টস করেছেন
আবির ইমতিয়াজ। সবাই ভালো থাকবেন।